তো ইউ ক্যান সি যে আমার এখানে এটা ওপেন করা আছে এবং ইউ ক্যান সি যে প্রত্যেকটা ওয়ার্কশিটে ডিফারেন্ট নাম দেয়া আছে। সো ইউ ক্যান সি যে প্রথমটা আইএস মানে ইনকাম স্টেটমেন্ট, পরেরটা হচ্ছে বিএস ব্যালেন্স শিট, তারপরেরটা হচ্ছে রেশিও, তারপর এটা হচ্ছে সিএসআইএস, এটা হচ্ছে কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। আমরা শিখবো হোয়াট ইজ দ্যাট। তো ফার্স্ট অফ অল আইএস ইনকাম স্টেটমেন্ট, এই ডেটাগুলো তো আর আপনার ফার্স্টে থাকবে না। এই ডেটাগুলো আপনি যে কোনো ধরেন যে কোম্পানিটা নিয়ে কাজ করছেন তার অ্যানুয়াল রিপোর্ট থেকে আপনি এই ডেটাগুলো ইনপুট দিবেন। তো এখানে দেয়া আছে একটা কোম্পানি, মানে হাইপোথেটিক্যাল একটা কোম্পানি, রেভিনিউ, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্সেস, টোটাল অপারেটিং এক্সপেন্সেস অফ দিস, একটা টিপিক্যাল ইনকাম স্টেটমেন্ট। এখন এই ইনকাম স্টেটমেন্টটাকে আমি কমন সাইজ করব। হোয়াট ইজ কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট? কমন সাইজ ইনকাম স্টেটমেন্টটা হচ্ছে যে নর্মালি এভাবে চিন্তা করেন যে দুই বা ততোধিক কোম্পানির মধ্যে যদি আপনি কম্প্যারিজন দেখতে চান, তো যখন আপনি কম্প্যারিজন দেখবেন, ধরেন এই কোম্পানিটা 2009 সালের রেভিনিউ সে 2100 কোটি টাকা, আর একটা কোম্পানি তার হয়তো পিয়ার কোম্পানি সিমিলার ইন্ডাস্ট্রিতে আছে বাট একটু বড় কোম্পানি, তার হয়তো রেভিনিউ 5,000 কোটি টাকা। এখন ইফ উই লুক এট দ্য অ্যাবসলুট ইনকাম স্টেটমেন্ট, তো যার 5,000 কোটি টাকা তার তো কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট, আদার এক্সপেন্সেস এগুলো সবই বেশি হবে। যার রেভিনিউ 2100 কোটি তার তো ওর তুলনায় কম হবে। এখন আমরা দেখতে চাই যে দুইটা কোম্পানিকে কমন সাইজে নিয়ে এসে দেখতে চাই। তো দুইটা কোম্পানিকে আমি তার রেভিনিউ অনুযায়ী, তার রেভিনিউকে 100 ধরে আমি দেখতে চাই যে কমন সাইজ অনুযায়ী ডিফারেন্সটা কেমন। তাতে করে বেশ কিছু রেশিও কমন সাইজ ইনকাম স্টেটমেন্টে তৈরি হয়ে যায়। সো কমন সাইজ মানে হচ্ছে দুই বা ততোধিক কোম্পানি বা একই কোম্পানিকে ধরেন তার হিস্টোরিক যদি দেখতে চাই, একটা নির্দিষ্ট মাপকাঠিতে আমরা দেখার চেষ্টা করি, কমন একটা সাইজে নিয়ে আসি। টিপিক্যালি যেটা আমরা করি যে ইনকাম স্টেটমেন্টটাকে প্রত্যেকটা লাইন আইটেমকে আমরা রেভিনিউ যেটা টপ লাইন তার পার্সেন্টেজে নেই। আর ব্যালেন্স শিটে আমরা রেভিনিউ পার্সেন্টেজেও নিতে পারি, বাট টিপিক্যালি উই টেক টোটাল যে অ্যাসেট সাইজ, টোটাল যে ব্যালেন্স শিটের সাইজ, সেইটার পার্সেন্টেজে নেই। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা টোটাল ক্যাশ ফ্লো পার্সেন্টেজেও নিতে পারি, আবার রেভিনিউ এর পার্সেন্টেজেও নিতে পারি। টিপিক্যালি আমরা রেভিনিউ এর পার্সেন্টেজে নেই। তো এই কমন সাইজ ইনকাম স্টেটমেন্টটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো, এবং এটা আমরা খুব কুইকলি আমরা শিখে ফেলবো, খুব ইজিলি আমরা শিখে ফেলবো, আমাদের সময়ই লাগবে না। কিভাবে? আমরা আরেকটা নতুন শীট করেছি যেটার নাম হচ্ছে সিএসআইএস, হুইচ মিনস কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। এটা আমি দেখালে আপনি ব্যালেন্স শিটও পারবেন। সো আমি এটা দেখাবো, ব্যালেন্স শিটটা আপনারা নিজেরা করবেন। সো এখানে খেয়াল করে দেখেন যে আমার সব ডেটাগুলো দেয়া আছে, মানে রেভিনিউ, কস্ট অফ গুডস এগুলো দেওয়া আছে, অ্যাকচুয়াল ডেটাগুলো দেওয়া নাই। এখানে আমরা কমন সাইজে নিয়ে আসবো। তো কমন সাইজে নিয়ে আসা মানে কি, এবং আমার 2009 থেকে 2013 এইভাবে সাজানো আছে। আর এইটা আমরা সবসময় একইভাবেই সাজাবো যাতে আমার দেখতে সুন্দর লাগে। যে এখানে যেমন বি কলামে আছে, এখানেও একটা বি কলামেই থাকবে, এখানে 5 বছর, এখানেও 5 বছর সিমিলারলি থাকবে, তাহলে একটা কনসিস্টেন্সি মেনটেন হয়। তো আমার 2009 এখানে আসবো, ইকুয়াল সাইন দিব। এখানে আমার 2009 রেভিনিউকে 2009 রেভিনিউ দিয়েই ভাগ করব। তাহলে এইটা এক হবে। এক মানে 100%, আমি পার্সেন্টেজে দেখালে তখন এটা পার্সেন্ট শো করবে। আবার 2010-এর রেভিনিউকে 2010-এর রেভিনিউ দিয়েই ডিভাইড করব। কিন্তু 2009-এর কস্ট অফ গুডস সোল্ডকে 2009-এর রেভিনিউ দিয়ে ভাগ করবো, কারণ টপ লাইন দিয়ে ভাগ করতে হবে। সিমিলারলি 2010-এর কস্ট অফ গুডস সোল্ডকে 2010-এর রেভিনিউ দিয়ে ভাগ করব। সো প্রত্যেকটা লাইন আইটেম যা যা থাকবে এগুলোকে সবগুলোকেই আমি রেভিনিউ দিয়ে ভাগ করব। তো নিউমারেটরটা হচ্ছে ইকুয়াল সাইন দিলাম, নিউমারেটরটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টে যে আমি ধরেন C3টা সিলেক্ট করলাম। এই পার্টিকুলার ক্ষেত্রে আমি নেমিং করছি না, বিকজ এখানে আমার হচ্ছে আহ, এই পার্টিকুলার ক্ষেত্রে নেমিং দরকার নাই। নেমিং আরেকটা জায়গায় দেখাবো রেশিওর ক্ষেত্রে, সেটা আমি পরে আসি। তো আমরা নিউমারেটরে আমার রেভিনিউ, এইটা আমি যখন কপি ডান সাইডে করব, 2010-এরটা 2010-এর রেভিনিউ নিতে হবে।
2011 রেভিনিউটা 2011 রেভিনিউ দিতে হবে, সো আমার রিলেটিভ রেফারেন্সিং হবে কলামটা। কিন্তু যখন আমি ডাউনে কপি করব, যেহেতু এটা টপ লাইন, এটাও কপি হতে হবে, কারণ নিউমারেটরটা চেঞ্জ হবে। সো নিউমারেটরটাও যেহেতু চেঞ্জ হবে, কারণ এরপর আমি কস্ট অফ গুডস সোল্ড নিব, তারপর গ্রস প্রফিট নিব, সো অন। খেয়াল করে দেখেন আমি এখন গ্রস প্রফিট ক্যালকুলেট করি নাই, এখানে ফাঁকা আছে, ওটা পরে ক্যালকুলেট করছি, সমস্যা নাই। তো তার মানে হচ্ছে নিউমারেটরটা হচ্ছে রিলেটিভ, নিউমারেটরটাই কোনো ডলার সাইন দরকার নাই। ডিভাইডেড বাই, আমি তো রেভিনিউকে রেভিনিউ দিয়ে ডিভাইড করব, সো আবার C3 সিলেক্ট করলাম। এইটাকে আমি ফিক্সড করব, রোটাকে, কিন্তু কলামটা ফিক্সড হবে না, কারণ 2010-এর যখন আমি কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই রেভিনিউ দেখবো তখন 2010-এরটা, 2011-টা যখন করবো তখন 2011-টা। সো হোয়াট আই উইল ডু, আই উইল ফিক্স দি রো, মানে হচ্ছে আমার রো নাম্বারের সামনে ডলার সাইন আসবে, কিন্তু কলামের আগে ডলার সাইন আসবে না। তো আমি যদি একবার F4 দেই, বা ফাংশন F4 ডিপেন্ডিং অন ইউর ল্যাপটপ, দুইটার আগে ডলার সাইন আসছে। আমি যদি আবার ফাংশন F4 দেই, 3-র আগে ডলার সাইন আসছে, মানে রোটা ফিক্সড হয়েছে। C-র আগে ডলার সাইন নাই, দিস ইজ হোয়াট উই নিড। এখন এটাকে যদি আমি এন্টার দেই, ইউ ক্যান সি এটা 100%। আমার এখানে এটাকে পার্সেন্টেজে করা আছে। হোম থেকে আপনি এই যে পার্সেন্ট ক্লিক করবেন, অথবা কন্ট্রোল 1, কন্ট্রোল 1 দিলে আপনার ফরম্যাট সেলস এসে দেখেন এটা পার্সেন্টেজে দেওয়া আছে, আপনি নাম্বার দিতে পারেন, কারেন্সি দিতে পারেন, অ্যাকাউন্টিং ডেট, হোয়াট এভার। তো আমার এটা 100% দেখাচ্ছে। আমি যদি এখন এটাকে ডানে কপি করি, সবগুলোই 100% দেখাবে, বিকজ রেভিনিউ ডিভাইডেড বাই রেভিনিউ তো 100%ই। আর এটাকে যদি আমি নিচে কপি করি, দুই ভাবে করা যায়, একভাবে এভাবে টান দিব, আর এটা হচ্ছে এখানে আসার পরে একটা প্লাস সাইন থাকা অবস্থায় আমি ডাবল ক্লিক করব, অ্যান্ড সব চলে আসছে। ইউ ক্যান সি যে প্রত্যেকটা লাইন আইটেম তার ওই বছরের রেভিনিউ এর পার্সেন্টেজে দেখানো হচ্ছে। গ্রস প্রফিটের ক্ষেত্রে 0 দেখাচ্ছে, বিকজ এটা তো আমরা ক্যালকুলেট করি না। আপনি ইনকাম স্টেটমেন্টে যাই, আমরা এটা এখন ক্যালকুলেট করতে পারি। ক্যালকুলেট করার জন্য আমি উইদাউট নেমিং করতে পারি, আমি নেমিং করেও করতে পারি। এখন খেয়াল করে দেখেন, আমি যখন এই রেঞ্জটাকে নেমিং করব, আমি দেখিয়েছিলাম যে এই পুরোটা সিলেক্ট করে Ctrl+Shift+F3 দিয়ে ক্রিয়েট ফ্রম সিলেকশন করা যায়। আমি তো এটাকেও সেভ করব, আমি কিন্তু এটাকেও সেভ করব। প্রত্যেকটাকে আলাদাভাবে না করে আমি পুরোটা সিলেক্ট করলাম, মানে প্রত্যেকটাকেই আমি নেমিং করব। নেমিংটা হবে C3 থেকে G3, দেন C4 থেকে G4, দেন C5 থেকে G5, অ্যান্ড সো অন। Ctrl+Shift+F3, ক্রিয়েট ফ্রম সিলেকশন ডায়ালগ বক্স আসছে, লেফট কলাম দেয়া আছে, আমাকে ওকে দিব। দিলে আপনি খেয়াল করে দেখবেন, Ctrl+F3 দিলে নেম ম্যানেজার আসবে, সবগুলো নেমিং হয়ে গেছে একবারে। এখন আমি গ্রস প্রফিটের এখানে এসে এই রেঞ্জটা সিলেক্ট করে ইকুয়াল টু রেভিনিউ মাইনাস সিওজিএস করে এন্টার দিলাম, গ্রস প্রফিট ক্যালকুলেট হয়ে গেল। তেমনি অপারেটিং এক্সপেন্সেস আমার দেয়া আছে সাম অফ দিস টু আইটেম, আর অপারেটিং প্রফিট আমি এই রেঞ্জটা সিলেক্ট করে ইকুয়াল টু উইনো গ্রস প্রফিট মাইনাস টোটাল অপারেটিং এক্সপেন্স। টোটাল অপারেটিং এক্সপেন্স থাকা অবস্থায় ট্যাব দিব, তারপরে এন্টার। সো গ্রস প্রফিট মাইনাস টোটাল অপারেটিং এক্সপেন্স ইকুয়ালস টু অপারেটিং প্রফিট। প্রফিট বিফোর ট্যাক্স ওইটা থেকে সবগুলোকে মাইনাস, প্লাস মাইনাস করে আসছে আর কি। অ্যান্ড প্রফিট বিফোর ট্যাক্স থেকে ইনকাম ট্যাক্স বাদ দিলে আমরা পাই প্রফিট আফটার ট্যাক্স। এটাকে সিলেক্ট করে ইকুয়ালস টু প্রফিট বিফোর ট্যাক্স ট্যাব মাইনাস ইনকাম ট্যাক্স। যেহেতু এগুলো নেমিং করছে আমার, খুব ইজি, ইনকাম ট্যাক্স, এন্টার দিতে সব ক্যালকুলেট হয়ে গেল। অ্যান্ড দেন ইফ আই গো টু কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, ইউ ক্যান সি প্রত্যেকটা লাইন আইটেম তার রেসপেক্টিভ ইয়ারের রেভিনিউ এর পার্সেন্টেজে চলে আসছে। সো এখান থেকে আমি বুঝতে পারি যে 2009-এ কস্ট অফ গুডস সোল্ড রেভিনিউ এর 75%, হুইচ মিনস গ্রস প্রফিট ইজ রাফলি 25%, অপারেটিং প্রফিট ইজ রাফলি 10.7%। সো these are ratios as well. প্রফিট বিফোর ট্যাক্স 8.4% and প্রফিট আফটার ট্যাক্স 6.1%। আর একটা বড় কোম্পানির সাথে, ডিফারেন্ট সাইজ অফ দ্য কোম্পানির সাথে আমি যখন তুলনা করব, এই 100-র মাপকাঠিতে যখন দেখলাম, তখন আবার কম্প্যারেটিবিলিটি করার সুবিধা হয়।
আরেকটা জিনিস আমি দেখতে পারি, দেখেন হোয়েন ইউ ডু দিস কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, কোম্পানির সম্পর্কে আপনাকে অনেক ধরনের ইনফরমেশন এটা আপনাকে রিভিল করে। আপনি কস্ট অফ গুডস সোল্ড এখানে 75% দেখছেন, দেন ইউ ক্যান সি যেটা 71%, দেন ইউ ক্যান সি এটা 75%। সো 2010-এ এটা একটু ডিপ করেছে, এটা হতে পারে যে তার র মেটেরিয়ালসের প্রাইস কমে গেছে। 2011-তে এটা 75, 2012-তে এটা 75, 2013-তে এটা রাফলি 75, 74 পয়েন্ট সামথিং। সো ইউ ক্যান সি যে, ইউ ক্যান বলতে পারে যে এই কোম্পানিটা প্রতি 100 টাকায় তার খরচ 75 টাকা হয়, হুইচ মিনস এই কোম্পানিটা তার প্রত্যেকটা প্রোডাক্ট 25% গ্রস প্রফিটে সেল করে। এটা ইয়ার টু ইয়ার মোর অর সিমিলার থাকে, আনলেস কোনো একটা বছরে সিগনিফিকেন্ট কোনো ঘটনা ঘটলো, হুট করে কমোডিটি তার র মেটেরিয়াল প্রাইসেস অনেক বেড়ে গেল বা কমে গেল, সেই ইমপ্লিকেশনসও আপনাকে এটা দেয়। হুট করে যদি আপনি দেখতেন যে এইটা 60% ধরে, তাহলে এটা আপনার মনে একটা কিউরিয়াসিটি রাখতো যে হঠাৎ এটা নর্মালি প্রতি বছরে 75, কোনো একটা পার্টিকুলার বছরে 60 হয়েছে, কেন হয়েছে আমি একটু গো থ্রু করি, ওই বছরে কি ঘটনা ঘটেছে সেটা একটু দেখি, অ্যান্ড দেন দ্যাট গিভস ইউ সাম ইনফরমেশন, অ্যান্ড দেন ইউ ক্যান গেস যে whether it will be 60 or 75 or something like that. এখন ধরেন আপনি দেখছেন প্রতি বছরে হয়তো এটা 75 ছিল, সে লাস্ট 5 ইয়ার্স এটা 75 ছিল। নাও হয়তো আপনি দেখছেন যে এই কোম্পানি যে কমোডিটি নিয়ে যে প্রোডাক্ট নিয়ে ডিল করে, তার যে র মেটেরিয়ালস আছে যেখানে তার যে র মেটেরিয়ালটা তার হয়তো সিগনিফিক্যান্ট, হয়তো আপনি দেখলেন ওয়ার্ল্ড মার্কেটে তার র মেটেরিয়ালটার দাম বেড়ে গেছে, সে নর্মালি র মেটেরিয়ালটি ইম্পোর্ট করে। সো যেহেতু আগে দাম কম ছিল এখন দাম বেড়ে গেছে, সো which means their cost of goods sold বেড়ে যাবে. Now you have to look, as an analyst, you will look into the company and also see whether the company is increasing the product price, যে তার যেহেতু কস্ট বেড়ে গেছে প্রোডাক্ট প্রাইস বাড়াচ্ছে কিনা, হয়তো এখন বাড়াচ্ছে না ভবিষ্যতে বাড়াবে, বা বাড়ানোর স্কোপ আছে কিনা। কম্পিটিটিভ ইন্ডাস্ট্রিতে বাড়ানোর খুব একটা স্কোপ থাকে না। আম, তখন যেটা হয় অনেক সময় তারা মার্জিনটা নিজেরা অ্যাবজর্ব করে, প্রথম দিকে অ্যাবজর্ব করে, বাট একটা পর্যায়ে যে বাড়িয়ে দেয়, বিকজ সবাই বাড়াইতে বাধ্য হয় আর কি। তো কোন পয়েন্টে বাড়াবে বা বাড়াবে কিনা, বা সেই অনুযায়ী তার মার্জিনটাকে ইনট্যাক্ট থাকবে কিনা বা মার্জিন স্কুইজ হয়ে যাবে কিনা, দোজ আর দ্য অ্যাসাম্পশনস ইউ উইল মেক ওয়েন ইউ ডু দ্য ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং ফর দ্য নেক্সট সে 5 ইয়ার্স। সো কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট ইজ গিভিং ইউ দোজ আইডিয়াস যে আপনি আম, আপনার হচ্ছে যে কোন জায়গায় ইনফরমেশন, মানে বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে আপনার কিউরিয়াসিটি জাগে, সেই অনুযায়ী আপনি কোন ইনফরমেশনটা খুঁজবেন সেটা ফাইন্ড আউট করেন, এবং সেই অনুযায়ী বর্তমান প্রেক্ষাপট আর ভবিষ্যতে যে আপনার আর ম্যাক্রো ইকোনমিক যে প্রেক্ষাপট আপনি এক্সপেক্ট করছেন, সেটা অনুযায়ী আপনার অ্যাসাম্পশন গুলোকে বিল্ড করতেও এটা সহায়তা করে। আদার কোম্পানির সাথে কম্পেয়ার করতে তো সহায়তা করে অলসো, বাট ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন আমরা এই কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট থেকে পেয়ে যায়। সো ইন দিস পার্টিকুলার সেগমেন্ট আমরা কিভাবে কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট করতে হয় সেটা দেখলাম, আমরা নেমিংটা করা দেখেছি, আমরা একটা রেঞ্জ নেমিং করেছি। এখন আমরা আরেকটা শিটে দেখেন রেশিও আছে, এই শিটে আমরা একের অধিক রেশিওজ আমরা ক্যালকুলেট করতে পারি। সো এখানে ধরেন গ্রস প্রফিট মার্জিন, জিপিএম লিখেছি, ওপিএম লিখলাম, অপারেটিং প্রফিট মার্জিন, দেন হচ্ছে এনপিএম লিখলাম, নেট প্রফিট মার্জিন, এগুলো আমরা বা আমি পুরোটা গ্রস প্রফিট মার্জিন লিখতেও পারতাম। সো আমার ইনকাম স্টেটমেন্ট থেকেই তো এই ডেটাগুলো আসবে। সো আমার গ্রস প্রফিট মার্জিন, অ্যাজ উই নো, যে গ্রস প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ, অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউজ অপারেটিং প্রফিট মার্জিন, দেন নেট প্রফিট বা প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই রেভিনিউজ নেট প্রফিট মার্জিন। আপনারা তো যখন পরীক্ষা টরীক্ষা দেন এই ধরনের, আপনাদেরকে ফর্মুলা শিট দেওয়া হয় এবং আপনারা সেটা দেখে দেখে অঙ্কগুলো করেন, বাট ফর্মুলা মনে না রাখলে যেটা হবে, এই পার্টিকুলার কাজটা যখন আপনি করতে যাবেন, ইফ সিন্স ইউ ডোন্ট রিমেম্বার দ্য ফর্মুলা, অ্যান্ড দিস টাইপস অফ ফর্মুলাস অলওয়েজ জানা উচিত, আর আপনারা জানেন আম শিওর, বাট ইফ ইউ ডোন্ট নো, তখন আপনাকে আবার ওই নেটে যে সার্চ দিতে হবে যে গ্রস প্রফিট মার্জিনের ফর্মুলাটা কি। দ্যাট উইল কিল সাম টাইম যখন আপনি একটা কাজ করতে যাবেন। এটা জানাটা আপনার প্রফেশনাল রেসপন্সিবিলিটি। সো আমরা এখন যে কাজটা করব, গ্রস প্রফিট মার্জিন ক্যালকুলেট করব। সো আমরা শিফট অ্যারো দিয়ে এই রেঞ্জটা সিলেক্ট করলাম। এই রেঞ্জটা সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিয়ে, আমি জানি গ্রস প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ ইজ গ্রস প্রফিট মার্জিন, আই নিড নট টু গো টু দ্যাট শিট অ্যান্ড সিলেক্ট। আই উইল টাইপ জি আর গ্রস প্রফিট ট্যাব, যেটা চলে আসে তখন ট্যাব দিব, গ্রস প্রফিট ডিভাইড করব, দেন আমার রেভিনিউ আর ইভি টাইপ করব, দেন ট্যাব দিব, গ্রস প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ, এন্টার দিব। ইউ ক্যান সি যে পুরো রেঞ্জে আমার গ্রস প্রফিটটা ক্যালকুলেট হয়ে গিয়েছে। এটা কন্ট্রোল 1 দিয়ে আপনি ফরম্যাট সেলে যাবেন, আপনার যদি এটা নাম্বার থাকতো পার্সেন্টেজ দিবেন, পার্সেন্টেজের পর আমি 2 ডেসিমাল লিখেছি, 1 ডেসিমাল যদি আমি দেখতে চাই 1 ডেসিমাল দিলাম, ওকে করলাম।
সো গ্রস প্রফিট মার্জিন ইউ ক্যান সি যে এটা আমরা কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট থেকে পেয়েছি, আমরা আলাদাভাবে এখানে আলাদা করে রেশিও ক্যালকুলেট করতে পারি। আম শিওর আপনারা বিভিন্ন পরীক্ষায় আপনাদের বিভিন্ন স্পেশালি 301 এটা তো করে, সো সেখানে হয়তো কোনো টার্ম পেপার বা অ্যাসাইনমেন্ট আপনি করেছেন। সিমিলারলি আমি C5 থেকে G5 সিলেক্ট করলাম। আমি জানি অপারেটিং প্রফিট মার্জিন ইজ অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ, সো ইকুয়াল টু ওপি টাইপ করলে অপারেটিং প্রফিট সবার উপরে চলে আসছে। ট্যাব দিব অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ, REV লিখলাম, ট্যাব দিলাম, এন্টার দিলাম, অপারেটিং প্রফিট মার্জিন চলে আসছে। দেন নেট প্রফিট মার্জিন ইকুয়াল টু আমার এখানে প্রফিট আফটার ট্যাক্স লেখা, সো PRO যখন লিখলাম PROF, প্রফিট আফটার ট্যাক্স, ট্যাব ডিভাইডেড বাই রেভিনিউ, ট্যাব, এন্টার। সো ইউ ক্যান সি যে এখানে আমার এটা পার্সেন্টেজে নাই। হোয়াট আই ক্যান ডু, আই কন্ট্রোল ওয়ানে যে আমি পার্সেন্টেজ দিয়ে 1 ডেসিমাল দিয়ে ওকে করতে পারি। দ্যার ইজ অ্যানাদার ওয়ে, আমি এই যে ফরম্যাটিংটা আছে এই ফরম্যাটিংটাই এখানে আমি কপি করব। সো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে ফরম্যাট পেইন্টার আছে ইউ ক্যান সি ফরম্যাট পেইন্টার, তারপরে ডাউন অ্যারো দিলে আপনার এই ফরম্যাটিংটা পরের রোতে কপি হয়ে গেল। ইউ নো দিস, আমরা দেখলাম। সো আলটিমেটলি এভাবে করে আমরা সেম ফরম্যাটিংটা আরেকটা সেলে বা আরেকটা রেঞ্জে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো সিমিলারলি আপনি যদি আরও কোনো রেশিওস দেখতে চান, আপনি যখন ব্যালেন্স শিটের ডেটা থাকবে তখন আপনি ব্যালেন্স শিটের ডেটাগুলো থেকে আপনি করতে পারবেন। ধরেন আমার এখানে ব্যালেন্স শিটে সে টোটাল অ্যাসেট, আচ্ছা উই হ্যাভ টোটাল অ্যাসেট, এটা থেকে আমি নেমিং করি নাই। আমি টোটাল অ্যাসেট এই রেঞ্জটাকে আমার নেমিং করা থাকতো, সো কন্ট্রোল শিফট F3, তো এটাকে আমি টোটাল অ্যাসেট নামে নেমিং করতাম। না, আমি এমন একটা রেশিও ক্যালকুলেট করব যেটা একটা নাম্বার আসবে ব্যালেন্স শিট থেকে আর একটা নাম্বার আসবে ইনকাম স্টেটমেন্ট থেকে। টোটাল অ্যাসেট টার্নওভার, TAT, টোটাল অ্যাসেট টার্নওভার, সো ইকুয়াল টু রেভিনিউ ডিভাইডেড বাই, নর্মালি এভারেজ টোটাল অ্যাসেট আমরা ইউজ করি, বাট ইফ ইউ ইউজ এন্ড অফ ইয়ার টোটাল অ্যাসেট অ্যান্ড বি কনসিস্টেন্ট যে প্রত্যেক বছরই আপনি তাই করছেন, নট মাচ প্রবলেম, এটা সমস্যা নাই। সো আমরা এই কাজটাই করব যে রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট করবো, বাট ট্রু ফর্মুলা হচ্ছে এভারেজ টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করা। আমরা ইয়ার এন্ডটা দিয়ে করছি অ্যান্ড উইল বি কনসিস্টেন্ট, বাট ইউজুয়ালি দুটো এভারেজ করতে হয়। যাই হোক, ইকুয়াল টু REV, রেভিনিউ, এবার নিউমারেটর ট্যাব ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, TOT চলে আসছে, টোটাল অ্যাসেট ট্যাব রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, এটা দিলে ইউ ক্যান সি যে পুরোটা চলে আসছে। সো টোটাল অ্যাসেট টার্নওভারটা নর্মালি আমরা পার্সেন্টেজে দেখি না, এটা লাইক নাম্বারেও দেখতে পারি আবার পার্সেন্টেজও দেখতে পারি। পার্সেন্টেজ দেখলে 210% আসবে, নাম্বার দেখলে 2.1 আসবে, সো আমরা নাম্বারেই দেখি। সো কন্ট্রোল 1 দিয়ে আমি ফরম্যাট সেলে চলে যাব, নাম্বার ক্লিক করে 2 ঘর 1 ঘর দেখি, সো ওকে দিলাম। সো ইউ ক্যান সি যে টোটাল অ্যাসেট টার্নওভার ইজ 2.1, দেন 2010 এটা কমে গেছে, 2011 আবার 2.1, 2.31, রাফলি টু ইশ বলা যায় যে রাফলি 2 থাকে, হুইচ মিনস এই কোম্পানিটা তার যে অ্যাসেট আছে তার দ্বিগুণ প্রফিট, দ্বিগুণ রেভিনিউ জেনারেট করতে, মানে প্রতি 100 টাকার অ্যাসেট ইউজ করে দিস কোম্পানি 200 টাকা রেভিনিউ জেনারেট করতে পারে। দ্যাট আইডিয়া আমরা এখান থেকে পেয়ে গেলাম। সো নেমিংটা করা থাকলে আপনার দেখেন আমার ওই পার্টিকুলার শিটগুলোতে যেতে হচ্ছে না, and খুব ইজিলি আমি আমার রেশিওস গুলো ক্যালকুলেট করে ফেলতে পারছি। আবার এই পার্টিকুলার সেগমেন্টে আমরা কমন সাইজ ইনকাম স্টেটমেন্টও ক্যালকুলেট করে দেখলাম।